কিছুটা কমলেও দুর্ভোগের অন্ত নেই চট্টগ্রাম অঞ্চলে। যোগাযোগ বিচ্ছিন্ন থাকায় বেশিরভাগ জায়গায় পৌঁছায়নি ত্রাণ। স্বাস্থ্যসেবা জনগণের দোরগোড়ায় পৌঁছে দিতে চায় সরকার। বিশেষজ্ঞ চিকিৎসকদের প্রান্তিক পর্যায়ে সেবা দেওয়ার আহ্বান। হাসিনার দেশে ফেরার ঘোষণাকে আমলে নেওয়া হচ্ছে না। মৃত্যুদণ্ডের মামলার শুনানির উদ্যোগ নিচ্ছে প্রসিকিউশন। এবার জয়পুরহাট ও লালমনিরহাটের সীমান্তে পুশিন চেষ্টা বিএসএফের। বিজিবির সতর্কতায় প্রতিহত। সবাইকে আমন্ত্রণ চ্যানেল 24 এর দুপুর একটার খবরে। শুনছিলেন সিলন ফ্যামিলি ব্লেন্ডটি সংবাদ শিরোনাম। আপনাদের সাথে আছি আমি মার্জিয়া শ্রেয়া। পানি কিছুটা কমলেও দুর্ভোগের অন্ত নেই চট্টগ্রাম অঞ্চলে। চরম কষ্টে দিন যাপন করছেন পানিবন্দী অন্তত 6 লাখ মানুষ। সাতকানিয়ায় রাস্তা ডুবে যাওয়ায় প্রত্যন্ত অঞ্চলে ত্রাণ পৌঁছানো সম্ভব হচ্ছে না। কাজ করছে সেনাবাহিনী। 7 দিনের বৃষ্টিতে বিপর্যস্ত বান্দরবান। সাঙ্গু ও মাতামুহুরী নদীর পানি বিপদসীমার উপর দিয়ে বইছে। নিম্নাঞ্চলের হাজারো মানুষ পানিবন্দী। বন্ধ রয়েছে সারা দেশের সঙ্গে সড়ক যোগাযোগ। 15 জুলাই পর্যন্ত বন্ধ থাকবে পর্যটন কেন্দ্র। খাগড়াছড়ি ও রাঙামাটিতে পরিস্থিতির উন্নতি হওয়ায় বাড়িতে ফিরছেন অনেকে। তবে বাঘাইছড়িতে বাঁধ ভেঙে নতুন করে প্লাবিত হয়েছে 2টি ইউনিয়ন। তলিয়ে আছে জেলার অসংখ্য ঘরবাড়ি, কৃষিজমি সহ বিভিন্ন স্থাপনা। অন্যদিকে জোয়ারে পানিবন্দী নোয়াখালীর হাতিয়ার 80টি গ্রামের অন্তত 50,000 মানুষ। এ বিষয়ে আরো খবর জানাতে চট্টগ্রাম থেকে আমাদের সাথে যুক্ত হচ্ছেন সহকর্মী রনি দত্ত। যাচ্ছি তার কাছে। রনি, টানা বৃষ্টিতে চট্টগ্রামের বন্যা পরিস্থিতি কেমন দেখছেন? এখন আমি আছি সাতকানিয়ার কেউচি এলাকায়। এখানে যদি আমি আপনাকে একটু দেখানোর চেষ্টা করি, আমার পেছনে, সেই পেছনে মানুষজন যারা দেখছেন, এটি একটি সড়ক, যে আশেপাশে অনেকগুলো ঘর রয়েছে সেগুলো কিন্তু আসলে একেবারেই সেখানে পানি ঢুকে গেছে। এখন যারা চলাচল করছেন এখানে তারা কিন্তু অনেক কেউ বুক সমান পানিতে, যত দূর যাচ্ছে তত বুক সমান পানিতে আসলে চলাচল করতে হচ্ছে। মানুষের খুব কষ্টে আছেন। এখানে আজকে 5 দিন ধরে কোনো বিদ্যুৎ নেই, খাবারের সংকট, খাবার পানির সংকট, এই ধরনের একটি দুর্বিষহ একটি অবস্থার মধ্যে এখানে আছেন। এখানে যারা আমি কয়েকজন এখানকার স্থানীয় কয়েকজন আছেন তাদেরকে একটু যদি কথা বলি, আপনাদের এখানে কি অবস্থা হয়েছে একটু যদি বলতেন। ওখানকার এখানে তো আপনারা কোমর পানিতে আছে, কিন্তু এই ভিতরে আরো কি অবস্থা যদি বলতেন। আরো পানি বেসাছে, ওখানে পানি বেসাছে, ওখানে মানুষ অসম্ভব অসহায়, কিন্তু ঠিক মতো খানা খাইতে পারে না, গরু চল নষ্ট হয়ে যার, কিন্তু দাংশল সব ডুবে যাচ্ছে। কিন্তু মানুষ খুব কষ্ট হয়েছে, ঠিক মতো একবেলা খাইলে একবেলা খাইতে পারে, কিন্তু ওই মুড়ি টুড়ি সব কিছু রুটি মুটি যারা কিনে যারা খার ইতারা এখনো 3 দিন হারার। কতদিন ধরে অবস্থা? আজকে 5 দিন। আপনারা 5 দিন ধরে এখানের মধ্যে চলাচল কিভাবে করছেন? এখানে আর তো করো তুন মোটে আজি সকালে তুই তো হনরকম বাইরে গিয়ে 3-4 দিন ধরে না মোর ঘরের চাদরও নিয়ে বই থাকি। আচ্ছা, শ্রেয়া উনি বলছেন যে আজকে ইনি 3-4 দিন ধরে যে ছাদের উপরে তারা আসলে অবস্থান নিয়েছেন। এইখানকার যে অবস্থা, সাতকানিয়ার প্রতিটি ইউনিয়নে কিন্তু একই রকম অবস্থা। তাদের আসলে এখানে সেনাবাহিনী তারা আসলে বিভিন্ন জায়গায় যাচ্ছেন এবং তাদের উদ্ধার করার চেষ্টা করছেন, কোনো জায়গায় ত্রাণ দেওয়ারও চেষ্টা করছেন। সবকিছু মিলিয়ে এখানকার যে দুর্বিষহ একটি অবস্থা, মানুষজন এখানে দিন যাপন করছে। তো শ্রেয়া, এই ছিল এখানকার সবশেষে এখানকার সাতকানিয়ার বন্যা পরিস্থিতির খবর। ধন্যবাদ রনি। দর্শক, টানা বৃষ্টিতে বন্যা পরিস্থিতির খবর জানতে আমরা যুক্ত ছিলাম চট্টগ্রামে। চট্টগ্রাম সহ আশপাশের এলাকায় বৃষ্টিপাত গত কয়েকদিনের তুলনায় অর্ধেকে নেমেছে। বৃষ্টি আরও কমতে পারে বলে জানিয়েছে আবহাওয়া অধিদপ্তর। আবহাওয়াবিদ ডক্টর মোহাম্মদ বজলুর রশিদ বলেন, দেশের উত্তরাঞ্চলের চিত্র ভিন্ন। আগামী 2 থেকে 3 দিনে রংপুর, ময়মনসিংহ ও রাজশাহী অঞ্চলে ভারী বর্ষণ হতে পারে। আমরা যদি জুনে দেখি প্রায় 30% কম বৃষ্টি হয়েছে, অর্থাৎ ইদানিং দেখা যাচ্ছে বর্ষার শুরুতে কম বৃষ্টি হচ্ছে, পরে যায় বৃষ্টিটা বেশি হচ্ছে। আর এবছর যেহেতু এলনিনো ইয়ারে এক ধরনের চেঞ্জ দেখা যায়, যেটা হচ্ছে ইরাটিক রেইন, অর্থাৎ শর্ট টার্মে বেশি বৃষ্টি হওয়া। যেহেতু এবার এলনিনো ইয়ার ছিল, এলনিনো ইয়ারের কারণে এটা একটা প্রভাব রয়েছে যে এলনিনো থাকে যখন বৃষ্টি কম হবে, তবে যে শর্ট টার্মে এটা বেশি বৃষ্টি হবে। স্বাস্থ্য ও চিকিৎসা সেবা সবার দোরগোড়ায় পৌঁছে দিতে চায় সরকার। জেলা উপজেলা পর্যায়ে বাড়ানো হবে হাসপাতালের শয্যা সংখ্যা, উন্নত করা হবে সেবার মান।
ঢাকা মেডিকেল কলেজের প্রতিষ্ঠা বার্ষিকী অনুষ্ঠানে প্রধানমন্ত্রী তারেক রহমান কথা বলেছেন। প্রধানমন্ত্রী বলেন, সারা দেশে সরকারি পর্যায়ে 25,000 মিডওয়াইফ বা ধাত্রী নিয়োগ দেওয়া হবে। জানান, আগামী 5 বছরে স্বাস্থ্য খাতে জিডিপির 5% বরাদ্দ দেওয়ার পরিকল্পনা আছে সরকারের। বিশেষজ্ঞ চিকিৎসকদের প্রান্তিক পর্যায়ে সেবা দেওয়ার আহ্বানও জানান প্রধানমন্ত্রী। সকালে ঢাকা মেডিকেলে যান প্রধানমন্ত্রী ও তার সহধর্মিণী ডাক্তার জুবাইদা রহমান। অংশ নেন প্রতিষ্ঠা বার্ষিকীর বিভিন্ন আয়োজনে। সহকারী অধ্যাপক ও আবাসিক সার্জন হিসেবে ঢাকা মেডিকেলে কাজ করছি। যে আপনারা সবসময় সুস্থই থাকেন। আমরা যারা মঞ্চে উপস্থিত মন্ত্রী পরিষদের সদস্য, আমরা যেরকম উপজেলা হাসপাতাল যেটা আছে 50 বেডের আছে, এই হাসপাতালটাকে আমরা 100-তে নেওয়ার চেষ্টা করছি। আমরা যেটা প্ল্যান করছি আগামী 5 বছরের মধ্যে সকল উপজেলার 50 বেডের হাসপাতাল বা 30 বেডের হাসপাতালকে আমরা 100-তে করব এবং ওখানে ল্যাব ফ্যাসিলিটি সহ অন্যান্য ফ্যাসিলিটি গড়ে তুলতে যাচ্ছি, যাতে এই যে আপনার কাছে 700 রোগী 2 দিনে আসলো, এই 700 আসার পরিমাণটা যাতে কমে যায়। কিন্তু এখানে তো আমরা ওই স্ট্রাকচারগুলো বিল্ড করতে পারবো গভর্নমেন্ট থেকে, কিন্তু সার্ভিসটা তো আপনাদেরকে এনশিওর করতে হবে। মার্শাল আর্টের নামে উগ্রবাদ ছড়ানোর অভিযোগ উঠেছে ফাতাহ কমব্যাট সিস্টেমের বিরুদ্ধে। সম্প্রতি যাত্রাবাড়ী ও যশোর থেকে সংগঠনটির কয়েকজন সদস্য আটকের পর তদন্তে নেমেছে আইনশৃঙ্খলা বাহিনী। বলছে, প্রশিক্ষণের আড়ালে উগ্রবাদ ছড়ানোর চেষ্টা করলে নেওয়া হবে ব্যবস্থা। সুলতান মাহমুদ আরিফের রিপোর্ট। সামাজিক যোগাযোগ মাধ্যমে নিয়মিতই প্রকাশিত হচ্ছে বাধা অতিক্রম, দৌড়, লাঠি খেলার আত্মরক্ষার কৌশল। যারা ভিডিওগুলো আপলোড করছেন, কাগজ কলমে তাদের পরিচয় ইসলামী মূল্যবোধ ভিত্তিক সেলফ ডিফেন্স ও মার্শাল আর্ট প্রশিক্ষণ প্রতিষ্ঠান ফাতাহ কমব্যাট সিস্টেম। প্রতিষ্ঠানটির সাথে শুরুতে অনলাইনেই যোগাযোগ হয় আগ্রহীদের, পরে বিভিন্ন ধাপে দেওয়া হয় অফলাইন প্রশিক্ষণ। দেশের বিভিন্ন জেলায় রয়েছে শাখাও। আমাদের কোনো মুসলিম ভাই তারা যেন কুফফারদের চক্রান্ত দিয়ে আতঙ্কিত না হয়। 4 তারিখ শনিবার ঢাকা রমনা পার্কে ইনশাআল্লাহ তাআলা। সম্প্রতি রাজধানীর রমনা পার্কে প্রশিক্ষণের পরিকল্পনা করেও ব্যর্থ হয় সংগঠনটি। পরে ফেসবুকে আসে নতুন ঘোষণা, সদস্যদের বায়তুল মোকাররম এলাকায় জড়ো হতে বলেন ফাতাহ কমব্যাট সিস্টেমের প্রতিষ্ঠাতা শাহ মানত সাবির। বাকি আমরা এখন বায়তুল মোকাররমের সামনে আছি, আপনারা এখানে আসতে পারেন। এরপর তারা যান যাত্রাবাড়ির একটি মাঠে, যেখানে অভিযান চালিয়ে উগ্রবাদে সম্পৃক্ততার অভিযোগে 6 জনকে গ্রেপ্তার করে পুলিশ। গ্রেপ্তার হওয়াদের একজন এনসিপি নেতা আতাউল্লাহ শাহ। ঘটনার পর তাকে দল থেকে বহিষ্কার করা হয়। 9 জুলাই যশোর থেকে তাহসিন ইসলাম নামে আরেক তরুণকে আটক করে পুলিশ। আইনশৃঙ্খলা বাহিনী বলছে, শুধু প্রশিক্ষণ নয়, অর্থ সংগ্রহের জন্য সংঘবদ্ধ অপরাধেও জড়িয়ে পড়ছিল সংগঠনটির কিছু সদস্য। অভিযোগ রয়েছে 2025 সালের 16 সেপ্টেম্বর যশোরে একটি ইজি বাইক ও নগদ অর্থ ছিনতাইয়ের ঘটনায় সংগঠনটির প্রতিষ্ঠাতা শাহ মানত সাবির সহ কয়েকজনের সম্পৃক্ততার। সবসময়ই গোয়েন্দা নজরদারির মধ্যে থাকে এবং আমরা যে কেউ যে কোনো ধরনের প্রশিক্ষণ দিতে পারি, কিন্তু প্রশিক্ষণের যদি ভিন্ন কোনো উদ্দেশ্য থাকে এবং প্রশিক্ষণের সাথে জড়িত ব্যক্তিদের যদি অতীতের কর্মকাণ্ড যদি সন্দেহজনক হয়, আমরা সাথে সাথেই ব্যবস্থা নিই। সম্প্রতি রাজধানী সহ দেশের কয়েকটি স্থানে আরবি হরফে লেখা বিভিন্ন পতাকা টানানোর ঘটনাও ঘটছে। বিষয়টি নজরদারিতে রয়েছে বলে দাবি পুলিশের। সুলতান মাহমুদ আরিফ, চ্যানেল 24, ঢাকা। দেশে ফিরছেন শেখ হাসিনা। হঠাৎই দেশ জুড়ে এমন খবর চাউর হয়েছে, চলছে নানা আলোচনা সমালোচনা। তবে এর কিছুই আমলে নিচ্ছেন না আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের চিফ প্রসিকিউটর। জানান, শেখ হাসিনার মৃত্যুদণ্ডের মামলা শুনানির উদ্যোগ নিচ্ছে প্রসিকিউশন। হুট করে আলোচনায় শেখ হাসিনার দেশে ফেরার ঘোষণা। শুক্রবার বার্তা সংস্থা রয়টার্সকে দেয়া এক সাক্ষাৎকারে ডিসেম্বরে দেশে ফেরার কথা জানান শেখ হাসিনা। তবে দেশের পাসপোর্ট হাতে না থাকার পরও কেন এই ঘোষণা, কেনই বা দেশে ফেরার জন্য উতলা হয়ে একাধিক গণমাধ্যমে সাক্ষাৎকার দিচ্ছেন তিনি, এই নিয়ে চলছে নানা আলোচনা সমালোচনা। এই আলোচনার মাঝেই চিফ প্রসিকিউটর জানান, এসব আমলে নিচ্ছেন না তারা, কারণ ফিরতে হলে সবার আগে মোকাবেলা করতে হবে দেশের প্রচলিত আইন।
একটা বিচারের প্রক্রিয়ার মধ্যে বহুবার তাকে আসার জন্যে ওয়ারেন্ট ইস্যু করা হয়েছে, পত্রিকা বিজ্ঞপ্তি দেওয়া হয়েছে, কিন্তু তিনি আসলেন না। তিনি তার মামলাটাকে মোকাবেলা করলেন না। তার বিরুদ্ধে অভিযোগ যেগুলো আসলো সেই অভিযোগ তিনি চ্যালেঞ্জ করলেন না, বরঞ্চ তার অভিযোগটা তিনি যে ভাষায় আমরা মাঝে মাঝে ভিডিও বার্তা দেখি সেখান থেকে তিনি তো সব অপরাধ স্বীকারই করেন। জানান, শেখ হাসিনার মানবতা বিরোধী অপরাধের যে মামলায় মৃত্যুদণ্ড হয়েছে সে মামলা শুনানির জন্য উদ্যোগ নিচ্ছে প্রসিকিউশন। ওইটা সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার যে মৃত্যুদণ্ডাদেশ যেটা হয়েছে সেটার বিরুদ্ধে শেখ হাসিনার পক্ষ থেকে কোনো আপিল হয়নি এবং আপিল হওয়ার কোনো সুযোগও নেই, যেহেতু তিনি পলাতক আছেন। অন্য চার্জ থেকে তাকে খালাস দেওয়া হয়েছিল, সেটার বিরুদ্ধে প্রসিকিউশনের পক্ষ থেকে আপিল দায়ের করা হয়েছে। ওই আপিলটা আমরা হয়তো কিছুদিনের মধ্যে আমরা শুনানির প্রস্তুতি নিব। এখনই শুনানির কোনো নাই, তবে আমরা আশা করছি যে কয়েক মাসের মধ্যে আমরা এটা শুনানি করে ফেলব। এদিকে ৭১ সালে মানবতা বিরোধী অপরাধের ৩০ মামলা নিয়ে একরকম দ্বিধায় আছে প্রসিকিউশন টিম। এসব মামলার বিচারে অগ্রগতি নেই গেল কয়েক বছর। মাসুদুর রহমান, চ্যানেল 24, ঢাকা। জয়পুরহাটের ভুটিয়াপাড়া সীমান্ত দিয়ে ৩ জনকে পুশিনের চেষ্টা করেছে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী বিএসএফ। তবে বিজিবি ও স্থানীয়দের তৎপরতায় তা প্রতিহত হয়। বিজিবি জানায়, ভোরে সীমান্তের লাইট বন্ধ করে রামকৃষ্ণপুর এলাকা দিয়ে ৩ জনকে পুশিনের চেষ্টা করে বিএসএফ। বিষয়টি টের পেয়ে গ্রামবাসী তাদের আটকে রেখে বিজিবিকে খবর দেয়। বিজিবি তাদের ফিরিয়ে দিলে তারা সীমান্তের শূন্য রেখায় অবস্থান নেয়। পরে পতাকা বৈঠকে বিজিবি ও বিএসএফ সদস্যদের মধ্যে বাকবিতণ্ডা হয়। শূন্য রেখায় ৩ জনকে রেখেই ফিরে যায় বিএসএফ। অন্যদিকে লালমনিরহাটের পাটগ্রাম সীমান্তে ৩ নারীকে পুশিনের চেষ্টা বিজিবির বাধায় ব্যর্থ হয়েছে। আরো খবর জানাতে লালমনিরহাট থেকে আমাদের সাথে সরাসরি যোগ দিচ্ছেন সহকর্মী মাহফুজ বকুল। যাচ্ছি তার কাছে। মাহফুজ, কি পরিস্থিতি আজকে সীমান্তে জানাবেন? শ্রেয়া, লালমনিরহাটে কিন্তু বেশ কিছুদিন থেকে লালমনিরহাটের সীমান্ত শান্ত ছিল। লালমনিরহাটে যে 5টি উপজেলায় দীর্ঘ প্রায় সীমান্ত রয়েছে 243 কিলোমিটার, এই সীমান্তের 2টি স্পটে কিন্তু কাঁটাতারে বেড়া নেই। এই জায়গাগুলোতে পুশিনের প্রবণতা বেশি, তবে বেশ কিছুদিন শান্ত ছিল। আজকে হঠাৎ ভোরবেলা আমরা যেটি তথ্য পাচ্ছি, পাটগ্রামের ধবলসুতি সীমান্তে কিন্তু 3 জন নারীকে পুশিন করবার চেষ্টা করে বিএসএফ। কাঁটাতারে বেড়া তারা খুলে দিয়ে তাদের যে ছোট গেট আছে তারপরে বাংলাদেশি পুশিন করে এবং তাৎক্ষণিক বিজিবি এবং এলাকাবাসী সেটি টের পেয়ে প্রতিরোধ করে এবং বর্তমানে কিন্তু সেই নারী 3 জন ভারতের যে অভ্যন্তরে 150 গজ অভ্যন্তরের ভিতরে রয়েছে বলে বিজিবি একটি প্রেস বিজ্ঞপ্তিতে জানিয়েছে। বিজিবি আরো বলছে যে তারা আসলে দীর্ঘ সময় থেকে যেহেতু পুশিন চলছিল এই সীমান্তগুলোতে, যার কারণে নজরদারি বৃদ্ধি করেছিল। হঠাৎ করে গতকাল রাতে কিন্তু তারা কাঁটাতারের বেড়ার ওপাশে বিএসএফ এর যখন বিভিন্ন কর্মকাণ্ড নজরদারিতে করে তখন তাতে কিন্তু সন্দেহ হয়। তারপরে তারা প্রতিরোধ গড়ে তোলে এবং যখন আসলে সীমান্তে পুশিন করা হয় পরবর্তীতে কিন্তু তাদেরকে আবার বাংলাদেশে অনেক খানি অংশে কিন্তু তাদেরকে ঠেলে পাঠানো হয়েছে এবং বিজিবি কিন্তু সেটি তাৎক্ষণিক প্রতিরোধ করে এবং বিজিবি সর্বশেষ বলছে যে তাদের ব্যাটালিয়ন কমান্ডার পর্যায়ে এই বিষয়ে চিঠি চালাচালি চলছে, আলাপ চলছে, পতাকা বৈঠকের প্রস্তুতিও চলছে এবং তারা কিন্তু প্রতিবাদ জানিয়েছে এবং তারা আরো নজরদারি বৃদ্ধি করেছে, জনবলও বৃদ্ধি করেছে এবং বিজিবি বলছে তাদের আসলে বিএসএফ কে তাদেরকে যে চিঠি পাঠানো হয়েছে, তথ্য পাঠানো হয়েছে, সেখানে আসলে পতাকা বৈঠকের চেষ্টা করা হচ্ছে। সেই বৈঠকের মাধ্যমে আবারও তাদেরকে ভারতের অভ্যন্তরে ফেরত পাঠানো বা পরবর্তী যে বিষয়টি মিটমাট করবার বিষয়টি সেটি হলো সিদ্ধান্ত নেবে এবং বিজিবি বলছে যে এলাকাবাসীকে সাথে নিয়ে তারা সীমান্তে যে কোনো পুশিন প্রতিরোধে কিন্তু তারা প্রস্তুত রয়েছে। সব মিলিয়ে এই ছিল লালমনিরহাট থেকে সবশেষ। শ্রেয়া, ধন্যবাদ মাহফুজ। দর্শক, সীমান্ত পরিস্থিতির খবর জানতে আমরা যুক্ত ছিলাম লালমনিরহাটে।